সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারেক জিয়া বলে মিছিল, দেখেন আর একবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব কইরা ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা। এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে, ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, এটা তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে না। আবার কয় গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে আসি। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি, সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হ্যাডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেন নাই নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাচা মুসবি। ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলোই হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে। ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি, আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। আবার দেখেন তারেক জিয়াকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে।
তাই ছাত্রদল নেতা সদল বলতে যে বৃদ্ধ পিতাকে শাসাইতেছে, সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে, এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে। শুনেন, বাড়িতে থাকে না, আপনার মাস্টার মানুষ, আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে কইতেছি। হ্যাঁ, এই যে আপনার মাস্টার, আপনি মাস্টার, আপনার ছেলে তারেক রহমানের গালিগালাজ করে, তারেক রহমানের এই ছেলে, এটা কাকা আমি আপনাদের বলবো। আচ্ছা কাকা, আপনি 80 সালে বিএনপি করেন, আমার বাবা আমলি করতো, সমস্যা নাই, কিন্তু তারেক রহমানের নামে যে এই ধরনের কথাবার্তা গুলো লেখে, তখন আমরা তো মনে করেন যে আলানবীর করে তারেক রহমানের মানি, বাপদা যাচ্ছে বেশি মানি। এমন বিষয়টা হয়েছে গিয়া উনি তো কোনো অপরাধ করে নাই, ওনারা এই যে গালিগালাজ করেছে বলে আমি একটা কথা শুনেন, আপনার ছেলেরে ফোন দা কইবেন যে সুলতানের রায় ছিল কালকে সকাল 10টার মধ্যে তার টাইম, কালকে 10টার মধ্যে হ্যাঁ যাতে ফেসবুকে যেটা লেখছে এটাতে কয় যে ভুল করছে, ভুল স্বীকার করে কাকা, যদি ভুল স্বীকার না করে এর বিচার কিন্তু আমরা মনে করেন যেই জায়গায় পাই আমরা বিচার করে দিব কাকা, যদি আমরা ব্যর্থ হন কাকা। আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাঁদতে শুরু করছে, বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে। যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে, কিন্তু এতে তার কিছু যায় আসে না, কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগোচরে, এটা সময়ের ব্যাপার, বহিষ্কার কাগজের ব্যাপার। এইবার শুনেন, এটা আমি লাইভে আছি কাকা, একদম মনে করেন যে সারা বাংলাদেশে দেখতেছে আমার নেতা একটা মানুষ দেখতে পারে, আমার বহিষ্কার করতে পারে, আমার কোনো আপত্তি নাই। যাই হোক, বিএনপি মানে শুধু এরা না, এর বাইরেও বিএনপি আছে, আর তারাই মেজরিটি, যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায়। তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে, বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা, অনেকে বলছে যে ভাই দিন শেষে আপনি ইলিয়াস আর কনক মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন, এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে, অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই, বিএনপিকে রক্ষা করতে যাইয়া। আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি, আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সইরে আসি নাই। এখন কইবেন বিএনপিকে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয়, আসেন এটা না বুঝে দেখি। একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না, বরং সেটা গঠিত হয়, তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। তিনটে জিনিস, জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলা। রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না, তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক, জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ। যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে, তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য, জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায়, যা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে। কি জটিল লাগতেছে? আরো পরিষ্কার করে বুঝে দেখবো, আসেন বুঝে দেখ। রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ। রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ। দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতায় অংশ নেয়। দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দুইটা জিনিস, কূটনীতি আর নিরাপত্তা নীতি। এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয়। দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয়, যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে না। এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখিয়ে আসেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক, এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড। এটা এক কেন্দ্রিক নীতি। ওই যে আলগা মোমেন বলছিল না, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের বিজয় মানে আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এই কূটনীতিক স্ট্যান্ড তো টিকে নাই। এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ। আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না, আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে, এবং এই কারণেই আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে, আমাদের কূটনীতি দুর্বল হয়েছে, আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে। রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে? সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়। দলগুলোর অনুপস্থিতিতে রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়, যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে, এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি। ইরাক 2003 সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে। কোন পার্টি? সেটা বাথ পার্টি। এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিল, নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বভৌমত্ব কর্তৃত্বকে দুর্বল করে দিচ্ছে, আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক। জাস্ট বাথ পার্টি নাই জন্য।
যত খারাপ পার্টি হোক। লিবিয়া, গাদ্দাফি শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্সটাকে পূরণ করতে পারে নাই। তাই দেশটাতে মিলেশিয়া, বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর, নানা ধরনের কনসালটেন্সি দিয়েছে, মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে, নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে, কিন্তু দেশটা শান্ত হয় নাই, দেশে প্রগতিও হয় নাই, কারণ রাজনৈতিক শূন্যতা ছিল। রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না, তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ। এখন আগাইতেছে না, এখন আগাইতেছে। কেন আগাইতেছে? কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা নাই, আর পূরণ হয়ে গেছে। এটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে, আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি। গামসির একটা হেজিমনির ধারণা আছে, আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি। মানে দলগুলা জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাঝে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে। দল ধ্বংস হইলে এই হেজিমনিক বা কর্তৃত্বের যে ব্লক, এটা ভেঙে পড়ে। ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে, যেটা হয়েছে আজকে। হান্না আরেন্ডের পাওয়ার ভার্সেস ভায়োলেন্স বলে একটা তত্ত্ব আছে। ওখানে উনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্ম নেয় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা, যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না। এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকী থাকে, কার্যকর থাকে না। আর একজন দার্শনিক আছে ম্যাক্স ভেবার, এটা ওয়েবার বলে অনেকে, এটা উচ্চারণ আসলে ভেবার। তার একটা লেজিটিমেসি এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে। উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে, কেন মানুষ শাসকের কথা মেনে চলে, সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে। উনি বলছেন যে 3 ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে। একটা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল অথরিটি, বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব, মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয়, সংবিধান আইন প্রতিষ্ঠা করে, প্রণয়ন করে, প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে। এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম, কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতায় আসা যায়। 2 নম্বর হইতেছে ক্যারিসমেটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন। কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয়, আবেগী বক্তা বা যুদ্ধনেতা, তাকে মানুষ অনুসরণ করে, তিনি নিয়ম বা আইনের চেয়েও ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান। যেমন হইতেছে হিটলার, মোদি, গাদ্দাফি, এমনকি হাসিনাও, মুজিবও, মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড। 3 নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব, মানে আমাদের পূর্বপুরুষরা মানত, ওরাই সবসময় চালায়, আমিও মানি, এই ধরনের আর কি। এটা রাজতন্ত্রে চলে, জমিদারি সামন্তবাদী শাসনে চলে। তাই ম্যাক্স ভেবার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগ্যাল কাঠামোতে চলে, নিয়ম আইনে প্রক্রিয়া। কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা ক্যারিশমা অথবা ঐতিহ্যের দাবিদারি, যে ট্র্যাডিশনাল পাওয়ার, এটা নিয়ে নেয়। এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে, কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে। শাতাল মুফ ওনার নাম, আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে অ্যাগনস্টিক ডেমোক্রেসি। উনি আমার খুব প্রিয় চিন্তক। ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না, আসেন আগে দেখি উনি কে। শাতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক, যিনি মূলত গণতন্ত্র, রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি, মানে যেটা গ্রামসির তত্ত্ব, আগে প্রথমে বলছি কর্তৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব, এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত। তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা। তার কাজের মূল বিষয়বস্তুর একটা হইতেছে অ্যাগনস্টিক প্লুরালিজম বা বিরুদ্ধতাপূর্ণ বহুত্ববাদ। তো শাতাল মুফ মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না, কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি। দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু, মানে তার সমালোচনা করাই যাবে না, সমালোচনা করলেই শত্রু, এবং ওইটা না করলেই ঐক্য নাই। এই গণতন্ত্রই বোঝে না, ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে। রাজনীতি মানে ঐক্য না, বিরোধও রাজনীতি। আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র টিকে থাকে। ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে। তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের মোকাবেলায় বাম ঘেঁষা পপুলিজমের দরকার আছে, যেখানে জনগণের আবেগ, পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে। তো ওই যে শাতাল মুফ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না, সবাই মিলে ঐক্য তা না, বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে, তবুও সবাই খেলবে একই নিয়মে। মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো, একদল বলবে বাজার অর্থনীতি দরকার, আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার, আরেক দল বলবে ইসলামী অর্থনীতি দরকার, একদল বলবে আমার খেলাফত দরকার, একদল বলবে কর বাড়াও, আরেক দল বলবে কর কমাও। এই যে প্রতিযোগিতা এবং মতানৈক্য, এটার নামই হচ্ছে অ্যাগনিজম, মানে স্বীকৃত দ্বন্দ্ব। এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায়, নীতি পরীক্ষা হয়, ভুল ধরা পড়ে, বিকল্প ভাবনা আসে। কিন্তু দল ভেঙে গেলে কি হয়? আর কেউ প্রশ্ন তোলে না, আর কেউ বিকল্প দেয় না, শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে। এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম বা এক রঙের এক চিন্তার একচ্ছত্র শাসন।
তখন রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না, হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা। তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না, এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া, জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া, যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয়। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব, কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য। এবার প্রশ্ন উঠতে পারে, বিএনপি কি দায় নাই এই ধরনের ঘটনা? অবশ্যই আছে। বিএনপি বলতেছে তার দলের এই বেপরোয়া লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার। অদ্ভুত কথা, এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা। বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব, নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না, তাই র্যাব বানাইছিল। বিএনপির এইসব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটাও একটা যন্ত্রণা। খোদা তাআলা আমরা এমনই কপাল দিচ্ছে যে নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয়, একেবারে মূর্খ, কিছু জানে না। ইলিয়াস আমার উপরে খুব খেপা, এই জন্যে খুব চেতিছে। ইলিয়াস কয়, দাদা আপনি এইগুলারে কেন মেনশন দেন, ওদের জীবনের সবচেয়ে বড় পায়ে গেছে, কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ, কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার। তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকায় থাকে, ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে। তো বিএনপির কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে, তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে, সেটা দেখবে না, দেখার দরকার আছে তোর ইলিয়াস। তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখানো দরকার, এটা আমি এইভাবে সব কয়টার বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো। একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা, তাকে কেউ চাকরি দিছে কিনা, তারে কেউ বেতন দিয়া পালে কিনা, সে কি কাজ করে, কি কাজ করে খায়, পেট চালায় কি করে, তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড, এটা পাবেন আপনি লিঙ্কডইনে। আমি নিজেও একটা ঠাপ খায় এটা শিখেছি করলে। আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার, তো ওই লিঙ্কডইনে গেলে কলে আমি বুঝবার পারলাম যে ওই ক্যাঙ্কা পিএইচডি আর ক্যাঙ্কা ইউনিভার্সিটির টিচার। তো বিএনপির এই অনলাইন কুতুব লোকে বলে বিরিয়ানি আলম, কারণ বিরিয়ানির দোকান থেকে টেকা নেয়, সে দাবি করে সে মার্কেটিং করে দিছে তাই টেকা নিছে, ফেয়ার এনাফ। কিন্তু কামটা করে কি, যে কি কোথায় রিক্রুট করে, ওটি আছে, হ্যাঁ, একটা কনস্ট্রাকশন সার্ভিস দেয়, এরকম কোম্পানিতে কাজ করে। কি কনস্ট্রাকশন সার্ভিস দেয় সেটা হইতেছে সেই কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে, যেমন কংক্রিট, অ্যাসফল্ট, মাটি, এগুলো গুণগত মান নিশ্চিত করে। আর কি, এই অগ্রগতি পর্যালোচনা করে, প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা করে, নির্মাণের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার দিক যেমন কোড ফলো করতেছে কিনা, এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে। তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসালটেন্ট নিজেই দাবি করেছে যে ওই ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে, বানান করতে পারবে, ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতায় পরে মার্কেটিং শিখে গেছে, বাবা বড় তালে বড় এসে গেছে। আচ্ছা কাজ করে কি, ওই লিখিছে ও ফটো তুলে ভিডিও বানায়, উরে বাবা কোম্পানির প্রোগ্রামে, এটা হইতেছে ওর কাজ। কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছে, লোক পাই নাই, ওরা দিয়ে তৈরি করাইছে। কোম্পানির আইটি সাপোর্ট দেয়, অ্যাডমিন সাপোর্ট দেয়, জিমেল সুইট দেয়া মেল ম্যানেজমেন্ট করে। এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো? আপনারা তো মার্কেটিংয়ে অনেকেই পড়াশোনা করেছেন, বলেন তো কোনটা? আচ্ছা, সবচেয়ে বড় কাজ যেটা করে সেটাই কিন্তু কই দেয়, গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে। আজকের তরুণ ওরে আপনি বস মানবেন। আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর, সিইও, কোম্পানির মালিক দেখেন, আপনি ওরা রিক্রুট করবেন মার্কেটিংয়ে, জুনিয়র পজিশনে রিক্রুট করবেন না তো। আমার জীবনে একটাই বিষয় ছিল, হ্যাজাকের ল্যান্টার্ন কেমনে জ্বলে, কারণ পুরা যায় তো, তারপরে কেমনে জ্বলে। এই বিরানি আলমরা দেখার পরে আমার বিষয়, বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য? এই লোক বিএনপির অনলাইন কুতুব, অনলাইন ইনফ্লুয়েন্সার। এরে বিএনপি কর্মীরা দেখে, তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায়। তো এই বিএনপি গাড্ডায় পড়বে না, তো পাশে বাড়ির মোকলেস পড়বে। বিএনপি মনে করেছে যে সবকিছু আগের মতো থাকবে, শুধু যায় রাষ্ট্র ক্ষমতায় বসবে, তারা ধপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে, আর সবকিছু ঠিক থাকবে, পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে, শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে। তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে। পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে, সেভাবে বানাইছে সবকিছু। সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না? পারবে না। বিএনপিকে এই রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে। এই বিএনপির 31 দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি। আমি শুধু কয়েকটা দেখাইছি, পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই, উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না। এত দুর্বল, আপনাদের চিন্তাই ঠিক নাই, আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই, আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না, গালাগালিতে নামায় দেন কর্মীদেরকে। আমি বলতেছি পারবেন না এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো। হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল। আপনার কিছু নাই, বাস্তবিকই কিছু নাই, দেখাই দিলাম হাতে নাতে। আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসাই দিয়েন, 5 মিনিটে রণে ভঙ্গে দিবে, টিকতেই পারবে না কোনো আলোচনায়। এটা অহংকার না, এটা রিয়েলিটি। মাইনা নেন এই রিয়েলিটি। শেখ মুজিব কইছিল না শরদ্দীর বদিগার, রিয়েলিটি মেনে নাও ভুট্টোরে। আপনাদের রিয়েলিটি মেনে নিতে হবে। তাহলে বিএনপির কি করা দরকার? আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম।
আমি প্রফেসর ইউনূসের সাথে বসে বলতাম, স্যার আমার 1 কোটি কর্মী আছে, এদের কাজ দিতে হবে, বুদ্ধি দেন, সাহায্য করেন। এদের লিস্ট করতাম, অর্গানাইজ করতাম, ট্রেন করতাম, ফান্ড জোগাড় করে দিতাম। তারপর SME স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের কাজে লাগাই দিতাম। এরা চান্দাবাজি করে কারণ কাজ নাই, কাজে ঢুকাই দিতেন, সবকিছু বন্ধ হয়ে যেত, দেশেরও উপকার হইতো। আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত, উপার্জনের উপায় থাকা উচিত। ব্যবসা না চাকরি, চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন। মানুষ যদি দেখে উনি কিছু করেন না, তাহলে রাজনীতি করেন, তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব, কিছুই করব না। এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে, পলিটিশিয়ানদেরকে মনে করে আপনারা চান্দা দিয়ে চলেন। এটা আমার কথা না, একদম জনগণের কথা। আমি দেখাই দিতেছি, শুনেন, দেখেন কি বলে। কাম করে খায়, চাঁদা উড়ে খায়, ছোট নেতা তারা চাঁদা উড়ায়, বড় নেতা মালিক হয়ে যায়। সব নেতা চলে 7,000 টাকা দিয়া। কোন নেতা কাম করে কইতে হবে যে আমি কাম করি না ভাই? সব নেতারা খায় 7,000 টাকা। 7,000 টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে 7,000 টাকা দিয়া। ওরা সংসারে যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনে খায় 7,000 টাকা দিয়া। 7,000 টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতে যায় বাইরে বিদেশে চিকিৎসা করতে যায় 7,000 টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই 7,000 টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা 7,000 টাকা খায়, প্রত্যেকটা কর্মী 7,000 টাকা খায়। কোন দলে চাঁদাবাজ থাকবো না বাংলাদেশে। 7,000 টাকা খাইয়া এরা রাজনীতি করে। এখন চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা দেখেছেন, রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে। কেন করে না? কারণ আপনাদের মনে করে আপনারা চান্দা দিয়ে চলেন। বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। সামনে 2টা পথ, একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের। আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান, তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা, কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে। বিএনপি যদি ভাবে তার পুরনো কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে, তার দিবা স্বপ্নের বেশি কিছু না। এদেশের জনগণ নতুন কিছু চায়, নতুন রাজনৈতিক কল্পনা, নতুন নৈতিক নেতৃত্ব, নতুন র্যাডিক্যাল চিন্তা। যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না, কর্মীদের কাজ দেন। শুধু ভীষণ দেন না, সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন। যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুগে চান্দাবাজে পরিণত হয়ে থাকে, তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে। তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা। তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে, শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না। বিএনপির সামনে এখন 3টা বড় কাজ: নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো, র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া, আর 3 নাম্বার দলে থাকা ডিজিএফআই চাঁদা খাওয়া, রয়ের টাকা খাওয়া, নব্য দালাল, বেকার, অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো। এই রাজনৈতিক বিশৃঙ্খলা, ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই, নতুন করে একনায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ। বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা। আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন, তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে, না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে। এই সময়টাতে যারা সাহস করে সত্য বলছে, তারা বিএনপির শত্রু না। এই হুঁশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না, তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। সময় আছে, বদলান, নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে। ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ।